আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই তার সময়কালে যতগুলো কাজ করেছেন তার মধ্যে অত্যন্ত এবং স্মরণীয় একটি কাজ হলো বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার এবং তাকে বিচারের কাঠগড়ায়। তো দর্শক, পৃথিবীর ইতিহাসে যদি আপনারা দেখেন তাহলে এই ধরনের ঘটনা কিন্তু অতি বিরল, যেখানে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে তার অপকর্মের শাস্তি স্বরূপ তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। এই ধরনের একটি উদাহরণ কিন্তু তৈরি করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের জন্য বিভিন্ন সময়ে বিএনপির পক্ষ থেকে কিন্তু দাবি তোলা হচ্ছিল এবং বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে বাংলাদেশের গণতন্ত্র হরণকারী এবং শেখ হাসিনাকে ক্ষমতায় পাকাপোক্তভাবে এবং স্বৈরশাসক তৈরি করার ক্ষেত্রে আইনিভাবে যে মানুষটি বৈধতা দিয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিতর্কিত বিচারপতিকে গ্রেপ্তার করলেন। তো দর্শক, এই বিচারপতির আসলে দোষটা ঠিক কী? দর্শক, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনী বাতিল। 2011 সালে 30শে জুন এই ত্রয়োদশ সংশোধনীটিকে বাতিল ঘোষণা করে এটিএম খায়রুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশের সাংবিধানিক বেঞ্চ। দর্শক, এই যে ত্রয়োদশ সংশোধনীটি আসলে এটি ছিল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটি সংশোধনী, অথচ এই সংশোধনীটিকেই এই এবিএম খায়রুল হক এবং তার নেতৃত্বাধীন বিচারকরা এই বিষয়টাকে বাংলাদেশের রাজনীতির ইতিহাস থেকে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার যে মূল চাবিকাঠি ছিল সেটাকে সংবিধান থেকে তুলে দেন এবং এটা তিনি মূলত করেছিলেন শেখ হাসিনাকে খুশি করার জন্য এবং তুষ্টি করার জন্য, এবং তার ফলও তিনি পেয়েছেন। এই যে শেখ হাসিনার পক্ষে তিনি যে একটি গুরুত্বপূর্ণ আইনি বৈধতা দিয়েছিলেন, যেটা পরবর্তীকালে শেখ হাসিনাকে একজন জননেত্রী শেখ হাসিনার থেকে একজন স্বৈর শাসক শেখ হাসিনা হিসেবে পরিচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তো দর্শক, এরপর বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত থেকে শুরু করে আরও ছোট বড় যে সকল রাজনৈতিক দল ছিল, নির্বাচনের সময় যখনই তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ফিরিয়ে আনার দাবি দাবা পেশ করতো শেখ হাসিনার কাছে, তখন শেখ হাসিনা পরিষ্কার বলে দিত যে বাংলাদেশের সংবিধান থেকে এই বিতর্কিত অনির্বাচিত সরকারের অধীনে ভোটের যে প্রক্রিয়াটা ছিল, যেটাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলে, সেটাকে বাংলাদেশের সংবিধান অবৈধ ঘোষণা করেছে। সুতরাং যদি শেখ হাসিনা চায়ও এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ফিরিয়ে আনার, সেক্ষেত্রে যেহেতু সংবিধানে এই বিষয়টা নেই, সংবিধান সেটাকে অবৈধ ঘোষণা করেছে, সুতরাং এটা আর ফিরিয়ে আনা সম্ভব না। অথচ দর্শক, সংবিধানের এই ধারাটিকে, এই সংশোধনীটিকে বাতিল করেছিল শেখ হাসিনাকে তুষ্ট করার জন্যই। শেখ হাসিনার পথের কাঁটা ছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি। তো দর্শক, আপনারা জানেন 2014 সাল, 2018 সাল এবং 2024 সালের যে বিতর্কিত নির্বাচনগুলো, এই নির্বাচনগুলো শেখ হাসিনা কিন্তু করেছে এই রায়টিকে হাতিয়ার করে। তো দর্শক, এই বিচারক শুধু এই রায়ে দেননি, এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রায় শেখ হাসিনার পক্ষে দিয়েছিলেন। তিনি তার রায়ে এতদিন কাল ধরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে কিন্তু সবাই মেনে নিত, কিন্তু তিনি রায় দিয়ে বলেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ছিলেন না। তো দর্শক, এই ধরনের পক্ষপাতমূলক অনেকগুলো রায় তিনি দিয়েছিলেন। আজকে বাংলাদেশে বিরোধীদের দলের উপর যে সকল দমন পীড়ন হয়েছে, অসংখ্য মানুষ খুন গুম হয়েছে, অনেক শিশু সন্তান হারা হয়েছে, অনেক নারী স্বামী হারা হয়েছে, যত ধরনের অপকর্ম বাংলাদেশে ঘটেছে, সেই অপকর্ম ঘটার ক্ষেত্রে যদি শেখ হাসিনা দায়ী থাকে, তার সঙ্গে সম পর্যায়ের দোষী কিন্তু এই এবিএম খায়রুল হক। কারণ তিনি যদি সেদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে সংবিধান থেকে তুলে না দেন, তাহলে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি টিকে থাকতো এবং গণতন্ত্র হত্যাকারী যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো অন্তত বাংলাদেশে হতো না এবং বাংলাদেশে পরিবর্তনের একটা সম্ভাবনা থাকতো।
যেহেতু সরকারি প্রতিষ্ঠানগুলো বুঝতে পারছিল যে শেখ হাসিনার অধীনেই বাংলাদেশে নির্বাচন হবে এবং শেখ হাসিনা যে কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকবে, সুতরাং সাংবিধানিক যে আরও যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ছিল, র্যাব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে যত প্রতিষ্ঠানগুলো ছিল, বাধ্য হয়েই তারা কিন্তু শেখ হাসিনার পক্ষে কাজ করেছিল। কারণ তারা জানতো শেখ হাসিনাই ক্ষমতায় আসবে। কারণ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সরকার পরিবর্তনের যে একটা সম্ভাবনা ছিল, সেটাকে এই খায়রুল হক সংবিধান থেকে তুলে দিয়েছে। সুতরাং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছিল, এই ধ্বংস হওয়ার মূলেও কিন্তু এই বিচারপতি ছিল। তো দর্শক, এই বিচারপতিকে পুরস্কারও কিন্তু শেখ হাসিনা দিয়েছেন। 2013 সালে সম্ভবত তিনি অবসর নেওয়ার পর আইনি কমিশনের চেয়ারম্যান হিসেবে এই ABM খায়রুল হককে শেখ হাসিনা বসান এবং শেখ হাসিনার ক্ষমতা যতদিন ছিল ততদিন পর্যন্ত এই ব্যক্তি এই পদে আসীন ছিলেন। সুতরাং তিনি শেখ হাসিনার পদকে মসৃণ করে দিয়েছিলেন যাতে তিনি চিরস্থায়ীভাবে বাংলাদেশের ক্ষমতায় পাকাপোক্তভাবে বসতে পারেন এবং বাংলাদেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে পারেন। অপরদিকে শেখ হাসিনাও কৃতজ্ঞতা বশে তাকে আইনি কমিশনের চেয়ারম্যান করে বসিয়েছিলেন। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।